This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই কথা আপনি নিশ্চয়ই মানবেন। ছোটবেলার শেখা অনেক কিছুই মনে থেকে যায়, মনে দাগ কেটে যায়। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। বৈদিক যুগে গণিতবিদরা সংখ্যা বোঝাতে এই ধরনের উদাহরণ ব্যবহার করতেন, নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে। অর্থাৎ চন্দ্র, নেত্র, বেদ দিয়েই সহজেই সংখ্যা চেনা যায়। আচ্ছা, এবার যদি বলি একে দুর্নীতি, দুয়ে কাটমানি, তিনে কাজিয়া, এবার বলুন তো তিন অভিযোগের ফলায় কার অস্বস্তি বাড়বে? বিরোধীরা তো চোখ বন্ধ করে বলে দিচ্ছেন, কে আবার? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাইরে থেকে বাংলায় ভোটে লড়তে এসেছেন, শেষমেশ কিনা মাথায় হাত। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কথাই বলছি। দলীয় কোন্দল, দুই নেতার কীর্তিতে মাথায় হাত কীর্তির। চল্লিশ দিন বাকি আছে এখনো, দেখুন কোথায় কি অবস্থা হয়। আপনাকে এটা পাগলা করে ছাড়বে, পাগলা করে থাকতে হবে। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর অবস্থা দেখে সতর্ক করলেন বিজেপি বিধায়ক। আচ্ছা, কীর্তি আজাদ এমন ছবি আগে দেখেছেন? দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর লড়াই থামাতে না পেরে রণক্লান্ত প্রার্থী মন্দিরে আশ্রয় নেন, হাত জোর করে বসে পড়েন। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা আমিনুর রহমান ও শেখ শাহাবুদ্দিন গোষ্ঠীর অনুগামীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শেখ শাহাবুদ্দিন দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের দেখভালের দায়িত্ব পান। তারপর থেকেই শাসক নেতা আমিনুর রহমানের সঙ্গে শেখ শাহাবুদ্দিন গোষ্ঠীর প্রায়ই গোলমাল বাঁধে। সম্প্রতি দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের কমিটিতে বদল আনেন আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শেখ শাহাবুদ্দিন ও তার সঙ্গীদের জায়গায় কমিটিতে আনা হয় আমিনুর রহমান এবং তার সঙ্গীদের। কমিটি বদলে গোষ্ঠীদ্বন্দ্বে যেন ঘৃতাহুতি পড়ে। এলাকার বিজেপি নেতাদের অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠন নিয়েই যত গোলমাল। 12 নম্বর ওয়ার্ডে যেটা ঘটেছে সেটা হচ্ছে ডিএসপির কাটমানির পয়সা। ওইখানে দু তিনটে গ্রুপ রয়েছে, কে ক্ষমতায় থাকবে, কে প্রার্থীকে নিয়ে ঘুরবে, সেই নিয়ে ওদের দ্বন্দ্ব। অতএব প্রার্থী তো হতাশ হবে, আগামী দিনে আরও হতাশ হতে হবে। রবিবাসরীয় সকালে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ 12 নম্বর ওয়ার্ডে প্রচারে আসেন। প্রথমেই ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শেখ শাহাবুদ্দিন। এরপর কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে মিছিল শুরু করেন শাহাবুদ্দিন ও তার দলবল। 300 মিটার দূরে দাঁড়িয়েছিলেন আমিনুর রহমান ও তার অনুগামীরা। মিছিল সেখানে পৌঁছলেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। সংঘর্ষের জেরে অসুস্থ হয়ে পড়েন কীর্তি। প্রত্যাশিতভাবেই দলীয় কাজিয়ার কথা স্বীকার করেননি প্রার্থী বা দল। कोई झमेला नहीं था, आपस में कर्मी में अति उत्साह है, सब कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं। उसी में कोई पहले करना चाहता था, कोई बाद में करना चाहता था। लड़ाई झगड़ा झंझट नहीं है। কোনো দুষ্কৃতি হয় ঢুকে পড়েছিল কিনা বলতে পারছি না, তবে আমরা দলগতভাবে আইডেন্টিফাই করার ব্যবস্থা করছি। এই সব দেখে শুনে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পরামর্শ, আগে পার্টি সামলা, তারপরে দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে মেটাতে ভোট পার হয়ে যাবে। উনি আমাকে ধমকি দিচ্ছেন, চমকি দিচ্ছেন, ওনার পার্টির লোকেদের সামলান। ভোটের মুখে এই ছবি নিঃসন্দেহে অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের শাসক দলের। কিন্তু তৃণমূল সুপ্রিমো বিভিন্ন সময়ে কখনো নরমে কখনো গরমে নেতা কর্মীদের কাজিয়া বন্ধ করার কথা বলেছেন। 23-এর পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেত্রী বলেছিলেন, তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হাঁটাবার ক্ষমতা কারও নেই, আমি আপনাদের বলে গেলাম। তারপরও কি ঝগড়াঝাটি বন্ধ হয়েছে? পঞ্চায়েত ভোট পেরিয়ে আরও একটা ভোট হতে চলেছে বাংলায়। বিরোধীরা বলছেন শাসক দলের কোন দল চলছে, চলবে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। বুঝতেই পারছেন, ভোটের দিন যতই এগিয়ে আসছে শাসক দলের গোষ্ঠী কোন্দল আরও যেন মাথা চাড়া দিচ্ছে। বর্ধমানে শুধু নয়, কাজিয়া রোগ পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও। কদিন আগে কেশপুরে প্রচারে গিয়ে চরম অস্বস্তিতে পড়েন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তার সামনে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। এবার নির্বাচনী কমিটিতে কে কে থাকবেন সে নিয়ে গোলমাল তুঙ্গে। আর পরিস্থিতি এমন জায়গায় গেছে, কমিটি করতে শেষমেশ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে
হস্তক্ষেপ করতে হচ্ছে। দেখলেন তো দেবের সামনে কিভাবে হাতাহাতি ধাক্কাধাক্কি মারামারি করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। আচ্ছা, এইসব দেখেই কি শুক্রবার নির্বাচনী সভায় গিয়ে দলকে কার্যত অস্বস্তিতে ফেলে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেব? আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারবে শুধুমাত্র তৃণমূল। কেশপুরে শাসক দলের কোন দল কোন পর্যায়ে গেছে তা আরও মালুম পাওয়া যাচ্ছে নির্বাচনী কমিটি গড়া নিয়ে। ভোটের কাজকর্মের জন্য কেশপুরে এখনও পর্যন্ত 4 নির্বাচনী কমিটি গড়েছে তৃণমূল কংগ্রেস। মন্ত্রী শিউলি সাহাকে কমিটির চেয়ারম্যান করা হয়, কোথাও 2 জন, কোথাও বা 4 জনকে কনভেনার করে কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর থেকে বারবার পরিবর্তন হচ্ছে। ব্লকের নির্বাচনী কমিটি সাধারণ ব্লক বা জেলা সভাপতি তৈরি করেন। সূত্রের খবর, সেখানে দলের রাজ্য সভাপতিকে হস্তক্ষেপ করতে হয়। 29শে মার্চ নির্বাচনী কমিটি গড়া নিয়ে বৈঠক চলাকালীন সুব্রত বক্সী নতুন তালিকা পাঠান। তারপর সেই বৈঠক ভেস্তে যায়, যদিও ঘাটালের প্রার্থীর কাছে কমিটি পরিবর্তন নিয়ে কোনো তথ্যই ছিল না। 3 বার নির্বাচন তৈরি হলো এবং শেষকালে হস্তক্ষেপ করতে হলো সুব্রত বক্সীকে। হ্যাঁ, হয়নি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে দেবের জবাব, বড় এস্টাবলিশমেন্টে যখন অনেকগুলো সদস্য চলে আসে সবাই প্রায়োরিটি চায়, তার মানে আমি একা দায়িত্বটা সামলাতে পারি, কিন্তু দলকেও এটা বিশ্বাস করতে হবে কি একা দায়িত্বটা সামলাতে পারবে। এইটা নিয়ে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়, দ্বন্দ্ব না, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে কি না দাদা, না দিদি, দা, এটা হতে পারে। এবং আমার মনে হয় এইটা যে কোনো এস্টাবলিশমেন্টেই হয়। বিজেপির দাবি, কমিটি গঠন করা নিয়ে কেশপুরে যা চলছে তাতেই স্পষ্ট এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল কতটা প্রকট। তাহলে একটা ব্লক কমিটি করতে যদি রাজ্য সভাপতিকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে এখানেই প্রমাণ হয়ে যায় যে এই দলটা গোষ্ঠী কন্দলে কতটা দীর্ণ। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীকোন্দল যে ক্রমশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তা ধারাবাহিক ঘটনা দেবের কথাতেই স্পষ্ট। তাই নির্বাচনী প্রচারে দেবের মুখে এখন শোনা যাচ্ছে মান অভিমান ভুলে এক হয়ে লড়াইয়ের কথা। যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি, আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু জোট প্রসঙ্গে আসি। বুঝলেন, যত জোট তত ঘোট। বাংলায় অনেকেই ভেবেছিলেন বাম কংগ্রেস আইএসএফ এর মধ্যে সমঝোতা হবে, কিন্তু কোথায় কি। আসন নিয়ে দর কষাকষির জেরে ঘোট যে আরও বেড়েছে। 8 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ, তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ কেন্দ্র। সেখানে আবার বামেরাও প্রার্থী দিয়েছে। লড়ছেন সিপিএম এর জেলা সম্পাদক মোহাম্মদ সেলিম। এখন প্রশ্ন উঠছে, বাম ও আইএসএফ এর ভোট কাটাকুটিতে আখেরে কি লাভ হবে তৃণমূলের? ভোট প্রায় এসেই গেল, কিন্তু রাজ্যে জোটের জল তা কোন পথে গড়াচ্ছে? বাম, কংগ্রেস, আইএসএফ এদের তো এক বন্ধনীতে আনাই যাচ্ছে না। জোটের ঘোট হয়ে বসে আছে পুরোটাই। জোট কাটার কোনো লক্ষণই নেই। অন্তত আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর কথায় তা বেশ স্পষ্ট। যেভাবে আমাদেরকে এক প্রকার কর্নার করার চেষ্টা করা হচ্ছে, এতে আমাদের পার্টির কর্মী সমর্থক, সাধারণ ভোটার সহ পার্টির যারা আছে তাদের ডিগনিটিতে আঘাত লাগছে। ফলে আমরা এই সংখ্যায় আমরা একসাথে দূরে উঠতে পারি না। 8 আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ। তার মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রে আবার বামেরাও প্রার্থী দিয়েছে। লড়াই করছেন খোদ সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এর মধ্যে আবার শোনা যাচ্ছে বাম আইএসএফ এর জোট হলে মুর্শিদাবাদ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবে আইএসএফ। সিপিএম জেলা সম্পাদকের কথাতেও তেমনই ইঙ্গিত মিলেছে। আইএসএফ মুর্শিদাবাদে প্রার্থী ঘোষণা করলেও এখনো পর্যন্ত কোথাও দেওয়াল লিখন বা অন্য কিছু আমাদের চোখে পড়েনি। আমরা আশা করছি খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা করলেও সেই প্রার্থী হয়তো থাকবেন। আমরা আশাবাদ, এখনো রাজ্য স্তরে আলাপ আলোচনা চলছে। কিন্তু আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কিংবা বাম প্রার্থী মোহাম্মদ সেলিম তো অন্য কথাই বলছেন। এই মুর্শিদাবাদ কেন্দ্রের যে প্রার্থী তার নাম তুলে নেবেন না, ওই ধরনের কোনো আলোচনা আমাদের হয়নি। আমাদের জোটটাই সম্পূর্ণ হয়নি, তাতে তুলে নেওয়ার প্রশ্ন কোথায় আসছে? কোথায় জোট জানলে তুমি আমি জানি না, একটা আসন সমঝোতা। কোথায় জোট জানলে তুমি আমি জানি না, একটা আসন সমঝোতা। কি বুঝলেন? আপাতত জোটের সম্ভাবনা সুদূর পরাহত
মানে সম্ভাবনা খুবই কম। অতএব ধরে নিতে হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল, বিজেপি, বাম ও আইএসএফ চতুর্মুখী লড়াই হচ্ছে। আচ্ছা, তাহলে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? ভোট কাটাকুটির খেলায় আখেরে তৃণমূলের লাভ হবে না তো? তৃণমূলকে সুবিধা কাউকে পাইয়ে দিতে হবে না, আমরা হাত পা কারো ধরছি না। যেদের শক্তিমান আছে, রাজ্য নেতৃত্ব এসেছে এখানে, ভেবে দেখো রাজ্য সম্পাদক এখানে যে ভোটে দাঁড়াচ্ছে, আমার তো মনে হয় জামানত ফেরত পাবে বলে আমার মনে হয় না। আর মোহাম্মদ সেলিম আর ওরা এক জায়গাতেই থাকবে। কিন্তু মুর্শিদাবাদ কেন্দ্রের কথা কেন বলছেন? আর রাজ্যে আর 5টা সিটেও আমরা যদি এককভাবে লড়াই করি, সামনে বিজেপি থাকবেন কি তৃণমূল থাকবেন কি লেফট ফ্রন্ট থাকবে কি কংগ্রেস থাকবে বা অন্য কোনো রাজনৈতিক আরও দল আছে থাকবে, সেটা নিয়ে আমরা বিবেচনা করব না। অতএব মুর্শিদাবাদ কেন্দ্রে জোরদার লড়াই হবে বলে মনে করছেন জেলা রাজনৈতিক মহল। সেখানে সংখ্যালঘু ভোট যে কোনো দিকেই খেলা ঘুরিয়ে দিতে পারে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, সমস্ত দিকে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা তারা নেমে পড়েছেন প্রচারে, আর তার মধ্যেই কাউকে কাউকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। যেমন দিলীপ ঘোষ, তিনি ফের বিতর্কে। এবার রাজা ভেবে রাজপুরুষের মূর্তিতে মালা পরালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, দিলেন জয়ধ্বনিও। বর্ধমানের রাজা ভেবে রাজপরিবার ঘনিষ্ঠ বনবিহারী কাপুরের মূর্তিতে মালা দেন দিলীপ। মালা দিয়ে মহারাজ উদয় চাঁদ অমর রহে বলে স্লোগান তোলেন। ভুল দড়িয়ে দিলে দিলীপ ঘোষ বলেন, এখানে আবার কাপুর এলো কোথা থেকে? জানি ফের তৈরি হয়েছে বিতর্ক। महाराज उदय चांद अमर रहे, महाराज उदय चांद अमर रहे। কাপুর করতে গেল। মেদিনীপুর থেকে বর্ধমানে এসেছেন, ভোটে দাঁড়িয়েছেন। তিনি বর্ধমান সম্পর্কে কিছু জানেন না, বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছু জানেন না। আর দিলীপবাবু আর কি বলবেন, যিনি গরুর দুধের মধ্যে সোনা পান, তিনি তো বনবিহারী কাপুরকে বর্ধমানের রাজা বলেও চালিয়ে দিতে পারেন। এটা ওনার পক্ষে সম্ভব। উনি মাঝে মধ্যেই এ ধরনের ভুল বকেন এবং ভুল কথা বলেন।